ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান সহ ৮ আসামি খালাস। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে কোনো বাধা নেই জানালেন আইনজীবী। ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা জামায়াতের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন দাবি। বিকেলে এলডিপি দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি ফিরছিলেন মেয়ে। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার হলেও পলাতক আরেক আসামি। এবং প্রত্যাশার পারদ চড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারত গেল বাংলাদেশ দল। টিম ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় তারেক রহমান সহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বিশেষ জজ আদালত ৩ সকালে রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ১/১১-র সময় এই মামলা করে দুদক। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে আসামি করা হয়। আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এই মামলায় খালাসের পর তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলেও জানান আইনজীবী। ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিল জামায়াত। প্রয়োজনীয় সংস্কারে জামায়াত সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে দলটি। এদিকে সংস্কার বা নির্বাচন নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই জানিয়ে আলী রিয়াজ জানান, নির্ধারিত সময়েই কাজ শেষ করবে কমিশন। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আসেন প্রতিনিধিরা। লিখিত প্রস্তাবনা তুলে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছেন তারা। প্রয়োজনীয় সংস্কারে জামাত যৌক্তিক সময় দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে বহু ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশা কমিশনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। আগামী সপ্তাহে বিএনপি আর ঈদের পর এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাবনা দেবে বলেও জানান আলী রিয়াজ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বিকেল 3টায় আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশের উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে চাওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন। জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি ফেরার পথে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পটুয়াখালীর এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও পলাতক আরেক আসামি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় নানার বাড়ি যাচ্ছিলেন 17 বছরের মেয়ে। রাস্তায় একা পেয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে 2 যুবক। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 2 জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী। অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে পুলিশ গ্রেফতার করলেও এখনো পলাতক সিফাত মুন্সি। ওদের ভাই বলাইছে, বাপ বলাইছে, কত কিছু অনুরোধ করছে, হাত পায়ে পর্যন্ত ধরছে, তারপর ওরা মুখ চাচ্ছে ধরে নিয়ে এর পরে সরকারের কাছে আমার একটুকি দাবি যে আমার দৃষ্টান্তমূলক আমি বিচার চাই। একজন অলরেডি গ্রেপ্তার হয়েছে, বাকিটা আমরা আমাদের ইয়েতে আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। আমরা আশা করি যে আইডেন্টিফাই করে এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে শুধু। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল যে যেখানে আছে সেই পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মেয়েটির বাবা। সময় সংবাদ, পটুয়াখালী। জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবির, জুলাই বিপ্লবে নিহত শহীদের কলেজ পড়ুয়া কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আজ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পটুয়াখালীতে আসছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু পটুয়াখালীতে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি পটুয়াখালী সদর হাসপাতালের সামনে। আপনারা দেখছেন সদর হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। আপনারা জানেন যে জুলাই বিপ্লবে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার একজন নিহত হয়েছেন। সেই নিহত ব্যক্তির যে কলেজ পড়ুয়া মেয়ে, সে তার বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় তাকে হাত পা চেপে ধরে নির্জনে নিয়ে গণধর্ষণ করেছিল এবং গণধর্ষণের ঘটনায় 2 যুবক জড়িত। এর মধ্যে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই যুবকের নাম সাকিব মুন্সি। এই ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার সন্ধ্যায়, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই নিহত বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে ফেরার পথে এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় এই ভিকটিম এই মুহূর্তে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার মেডিকেল চেক আপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদেরকে ডাক্তাররা সেটি নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় কিন্তু গোটা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, সমালোচনার ঝড় উঠেছে এবং জুলাই বিপ্লবের নিহত শহীদ পরিবারের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা শঙ্কা রয়েছে এবং সচেতন নাগরিকরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এখন এই মুহূর্তে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে আপনাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই এখানে আসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো এতটুকু ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলাকারী সবাইকে চিহ্নিত করার পাশাপাশি কোনো শিক্ষক হামলায় পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিলেন কিনা তা তদন্তে নতুন 2টি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হামলাকারীদের বহিষ্কারের সুপারিশ করা হবে, কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হবে সনদ। এছাড়া বহিরাগত কেউ হামলায় জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও থানার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। শাকির আহমদের রিপোর্টে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের হামলায় নির্দেশ ও সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশের যে সীমাবদ্ধতা বা যে ঘাটতিটুকু রয়েছে, সেই ঘাটতিটা পূরণ হবে এই তদন্ত কমিটির মাধ্যমে। ফাইন্ডিংসটা আমলে নিয়ে এবং বিভিন্ন সময়ে যে পত্রিকার লেখনী এবং শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আসছে, এর মধ্যে অলরেডি লিখিত অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষকদের ব্যাপারে, আমার ধারণা সেইগুলো আমলে নিয়ে কনভেনার তার কমিটির অপর সদস্যদের সাথে বসে একটা টিওআর ঠিক করে নেবেন এবং মেথোডোলজি ঠিক করে নেবেন। প্রক্টর বলছেন, হামলায় জড়িতদের বহিষ্কারের সুপারিশ থেকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে অপরাধী কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হতে পারে তার সনদ। অন্য প্রতিষ্ঠানের যারা হামলায় অংশ নিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। যার ছাত্রত্ব নেই তার সনদপত্র বাতিল হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, নজির আছে। অন্য প্রতিষ্ঠানের যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিদ্ধান্তটা জানিয়ে দিবে ওই কর্তৃপক্ষকে এবং অনুরোধ করবে সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী ও ইন্ধনদাতা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ কারো প্রতি অবিচার না করারও পরামর্শ তাদের। যারা সত্যিকার অর্থে সংঘাত সহিংসতা সৃষ্টি করেছে, নেতৃত্ব দিয়েছে এবং কার সম্পৃক্ততা কতটুকু, এটি বিবেচনা করে কিন্তু আমার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে তখন এই ব্যবস্থার কোনো প্রশ্ন থাকবে না। এছাড়া আবাসন সংকট সহ নানা সমস্যাকে পুঁজি করে ছাত্র সংগঠনগুলো যাতে কাউকে সহিংসতায় ব্যবহার করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের এসব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আমার গাড়ি হেলে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বাসের রং বদলালেও পাল্টায় না অভ্যাস। যত্রতত্র যাত্রী তুলে বাড়তি ভাড়া আদায়, হতাশা কাটছেই না রাজধানীবাসীর। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ট্যামি ব্রুসে কথা বলেন। We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে। have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in গুরুতর অসৎ আচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের ৯৬-এর দফা ৬ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ থেকে বিচারপতি খিজির হায়াতকে বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি খিজির হায়াত। ২ বছর পর স্থায়ী হন। ৫ আগস্টের পর দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসর বিচারপতিদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ২০ অক্টোবর খিজির হায়াত ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। আজ শেষ হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শেষ দিনে অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের ৩০ মার্চের টিকিট। অগ্রিম টিকিট বিক্রির আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির,
এখনো আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হয়নি। ঈদ যাত্রা শুরু হবে 24 মার্চ থেকে। তবে ঈদ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও যে ঘরমুখী মানুষ যারা ঈদের সময়কার যাত্রার যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতে কিন্তু অনেকেই কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন। এবং আমরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে সকাল থেকে যেটি দেখছি, দূর দূরান্ত যেমন রাজশাহী, লালমনিরহাট, সিলেট অঞ্চলের যে মানুষগুলো আছে তারা আসলে যেটি করছে না, যেহেতু ঈদের টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে টিকিটের সংকট, বা এবার যেহেতু কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে না এবং অনলাইনে প্রতিদিন যে 35,000 টিকিট বিক্রি হচ্ছে তার বিপরীতে যে যাত্রী তার সংখ্যা লাখ লাখ। তো সেই ভোগান্তি এবং যে ঈদের সময়কার যে ঝঞ্ঝাট, সেই ঝঞ্ঝাট এড়াতেই কিন্তু আগে ভাগেই অনেকে পরিবার নিয়ে যাচ্ছেন এবং অনেকে এমন আছেন যারা পরিবারকে রেখে আবার তারা কর্মস্থলে যোগ দেবেন। এবং যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, আগামীকাল সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে আসলে অনেকেই আজকে তাদের পরিবারকে পাঠিয়ে দিয়ে তারা সেই ঈদযাত্রা সুগম করার চেষ্টা করছেন। এবং আজকে যেটি হচ্ছে, আজকে 20 মার্চ 30 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে এবং ট্রেনের টিকিট, আমরা বারবারই বলছি যে ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে যে কমলাপুরের টিকিট কাউন্টারগুলোতে কোনো ভিড় নেই, একদমই ফাঁকা রয়েছে। তবে এখানকার যে যাত্রীরা আছেন তাদের মধ্যে আসলে অনেকে তিনি আসলে অভিযোগ তুলেছেন, যেহেতু অধিকাংশ যাত্রীরাই অনলাইন বোঝেন না কিংবা তাদের যে ইন্টারনেট ব্যবস্থা সেটি না থাকার কারণে তারা বলছেন যে অনলাইনের পাশাপাশি যদি কাউন্টারেও টিকিট রাখা হতো তাহলে তাদের জন্য যেই ভোগান্তি, সেই ভোগান্তির মাত্রাটা কিছুটা কম হতো। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। কোনোভাবেই শৃঙ্খলায় আসছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। বাস রুট রেশনালাইজেশনকে নতুন মোড়কে আনার আশা জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে নগরবাসীকে। যদিও এজন্য কেবল সরকার কিংবা পরিবহন মালিক শ্রমিক নয়, যাত্রীদের অসচেতনতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞ। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানীর গণপরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে এতদিন নিয়ম করে বৈঠক করত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখন আর তাও হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে 6 ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আব্দুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি, কিন্তু কদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থা। সব জায়গায় নেই কাউন্টার, তাই ই টিকেটিং ব্যবস্থাও চালু হবার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা যেন অধিকার, সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ তো আছেই। গাড়ি চালায় বেতনও পাইনি, যেদিন একটা কাউন্টার চলছে সেদিন টাকা আর সবই খেয়ে লেছে। পাবলিক টিকিট কাটতেও দাঁড়াই দেওয়া লাগে, এক জায়গায় কাউন্টার আছে আরেক জায়গায় নাই। এর লাগে আমার গাড়ি হেনে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। যাত্রীরা নামতে হিসাবে ওদের ব্যবহারই ভালো না, ওরা অ্যাকচুয়ালি মুখে বলে একটা, কাজে করে একটা। এই বাংলাদেশের যে একটা যানজটের যে একটা সমস্যা, এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বেশি টাকা আয় করতে মালিক সমিতির সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকরা, সঙ্গে সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির। কন্ট্রাক্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা মালিক এবং শ্রমিকের মধ্যে একজন বিষ পোড়ার মতন হয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের সাপোর্ট পাচ্ছি না। আমরা কাউন্টার যখন বসাতে যাই তখন আমরা বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মেট্রো রেলের মতো সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করে চলতি বাসগুলোকে অধিগ্রহণ করলেই সমাধান আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ওন কোম্পানি যদি করা হয় সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে। যে বাসগুলোর আসলে ইকোনমিক লাইফ শেষ, অনেকটা লক্কর অবস্থা, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, কোম্পানি চাইলে এই বাসগুলো কিন্তু ফেস আউট করে ফেলতে পারবে। যেহেতু কোম্পানি তৈরি হবে এবং যারা এখন ব্যবসা করছেন তারা কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে, তারা সেখানে বিনিয়োগ করবে এবং তখন বাসের যে ফ্লিটগুলি আছে সেটা ধীরে ধীরে কিন্তু আরও উন্নত মানের করা সম্ভব এবং ইকোসিস্টেমটা তখন কিন্তু ঠিক হয়ে যাবে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর 291টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি। উন্নত নগরের মতো সকল বাসকে এক ছাদের নিচে আনতে যাত্রীদেরও নিয়ম মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শিল্প প্রতিষ্ঠানের মালামাল ছাড়ে বেশি টাকা দাবি করা নিয়ে কর্মবিরতি পালন করছে ঢাকা কাস্টমস হাউস C&F এজেন্টরা।
সকালে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। সিএনএফ এজেন্ট ভবনের সামনে নেতারা অভিযোগ করেন, একটি শিল্প প্রতিষ্ঠানের মালামাল ছাড় করতে গেলে অতিরিক্ত টাকা দাবি করেন রাজস্ব কর্মকর্তা আলামিন। অতিরিক্ত অর্থ নিয়ে কথাবার্তার সময় মারমুখী আচরণও করেন তিনি। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন এজেন্টরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 24 ফুটবলার নিয়ে ভারত গেল বাংলাদেশ দল। প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে বিমান ধরেছেন হামজা চৌধুরী। ভারত থেকে জয় নিয়ে দেশে ফিরতে চান তপু সোহেলরা। এদিকে মাত্র একদিন অনুশীলন করেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। ভারত ম্যাচের আগে প্রস্তুতির জন্য দীর্ঘ সময় পেয়েছে লাল সবুজ দল। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পেলেও তা নিয়ে চিন্তিত নন হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। 24 ফুটবলার নিয়েই ভারত গেলেন হ্যাভিয়ার কাবরেরা। ম্যাচের আগের দিন ঘোষণা করবেন 23 সদস্যের স্কোয়াড। দেশের অনুশীলন শেষ দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন ও আরিফ হোসেন। 25 মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুষের অভিযোগের মামলায় তারেক রহমান সহ 8 আসামি খালাস। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে কোনো বাধা নেই জানালেন আইনজীবী। ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা জামায়াতের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন দাবি। বিকেলে এলটিপি দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। এবং আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার 1 ভুক্তভোগীর সঙ্গে দেখা করতে পটুয়াখালীতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।